হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ রাতের জন্য আপনারা প্রস্তুত হন। শুনবেন অ্যাম্বুলেন্সের ভেতরে লাশের সাথে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা, গর্ভবতী নারীর ওপর পিশাচের নীরব নজর, আর সেই সাইকেল আরোহীকে তাড়া করা বাচ্চা খেকো পিশাচের গল্প। এই গল্পগুলো একেবারেই সাধারণ নয়। আপনার রাতের ঘুম চুরি করে নেবে, হৃদয়কে দম বন্ধ করে দেবে। তাই হেডফোন পরুন, ঘরে একা থাকুন এবং সম্পূর্ণ মন দিয়ে শুনুন। আমি আরাফাত এবং আপনি দেখছেন বাংলা ভূতের ভিডিও। চলুন একসাথে ভয়ঙ্কর অভিজ্ঞতার জগতে প্রবেশ করি। ফয়জুর রাব্বির মামা মানিকগঞ্জে সরকারি চাকরি করেন। একদিন অফিস থেকে ফেরার পথে তিনি দেখলেন রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এক রিকশাচালক রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। মানবিক খাতিরে তিনি লোকটিকে হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু পরদিন খবর এলো লোকটি মারা গেছেন। শহরে ওই চালকের কোনো আত্মীয় না থাকায় রাব্বির মামা দায়িত্ব নিলেন লাশটি তার নিজ গ্রাম চাঁদপুরে পৌঁছে দেওয়ার। হাসপাতাল থেকে সমস্ত কাজ শেষ করে যখন তারা অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে রওনা হলেন, তখন মাগরিবের আজান দিচ্ছে। সাথে নিলেন এলাকার এক ছোট ভাই রবিনকে। পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে যখন গাড়িটি নির্জন মহাসড়কে উঠল, তখন রাত প্রায় ৮টা। হঠাৎ ড্রাইভার লক্ষ্য করলেন গাড়ির ওজন যেন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ইঞ্জিন প্রচণ্ড গো গো শব্দ করছে, অথচ গতি উঠছে না। মনে হচ্ছে কেউ পেছন থেকে গাড়িটিকে টেনে ধরে রেখেছে। কিছু দূর যেতেই তারা দেখলেন সামনে থাকা একটি বাস অদ্ভুতভাবে এঁকে বেঁকে গিয়ে গাছের সাথে ধাক্কা খেল। অ্যাম্বুলেন্স থামিয়ে বাসের চালকের কাছে যেতেই সে আতঙ্কে তোতলামি করে বলল, ভাই, এই রাস্তায় সাদা কাপড় পরা এক নারী বারবার গাড়ির সামনে দিয়ে দৌড় দিচ্ছে। রাব্বির মামা তখনও জানতেন না আসল বিভীষিকা তাদের গাড়ির ভেতরেই অপেক্ষা করছে। তিনি যখন সাহস করে পেছনের কাঁচ দিয়ে লাশের দিকে তাকালেন, দেখলেন সাদা কাফনে মোড়ানো সেই মৃতদেহটি স্ট্রেচারের ওপর উঠে বসে আছে এবং তার ঘাড়টি আড়ষ্টভাবে জানালার দিকে ঘুরছে। সেই বিভৎস দৃশ্য দেখে রাব্বির মামার চিৎকার আটকে গেল গলায়। তিনি কাঁপতে কাঁপতে রবিন আর ড্রাইভারকে ডাকলেন, কিন্তু তারা যখন জানালার কাঁচ দিয়ে পেছনে তাকালো, দেখল লাশটি আগের মতোই নিথর পড়ে আছে। রবিন ভাবল মামা হয়তো ভয়ে ভুল দেখছেন, কিন্তু ড্রাইভারের মুখ ফ্যাকাশে হয়ে গেল যখন সে দেখল হেডলাইটের আলোয় রাস্তার ঠিক মাঝখানে সাদা কাপড় পরা এক দীর্ঘকায় অবয়ব দাঁড়িয়ে আছে। পরক্ষণেই সেই অবয়বটি মিলিয়ে গেল। গাড়ি যখন পদ্মা নদীর তীরের কাছাকাছি পৌঁছাল, তখন রাত 10টা। চারপাশ নিঝুম, কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ। অ্যাম্বুলেন্স থেকে লাশ নামিয়ে নৌকোয় তুলতে হবে। কোনো মাঝি এই গভীর রাতে লাশ নিয়ে নদী পার হতে রাজি হচ্ছিল না। অবশেষে এক বৃদ্ধ মাঝি রাজি হলেন। নৌকো যখন মাঝ নদীতে, তখন হঠাৎ চারদিকের পানি স্থির হয়ে গেল। কোনো স্রোত নেই, কিন্তু নৌকোটি এমনভাবে দুলতে লাগল যেন নিচ থেকে কেউ সেটাকে উল্টে দিতে চাইছে। হঠাৎ নৌকোর চারপাশে অদ্ভুত সবুজ আলো জ্বলে উঠল। বৃদ্ধ মাঝি গম্ভীর গলায় বললেন, আপনারা দোয়া পড়ুন, এই চরের আশপাশে অনেক পিশাচ আত্মা ঘুরে বেড়ায়, যারা মানুষের লাশের গন্ধ পেলে হন্যে হয়ে ওঠে। খালের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হল পানির নিচ থেকে একজোড়া অমানুষিক হাত নৌকোটিকে টেনে ধরল। তীরে পৌঁছনোর ঠিক আগ মুহূর্তে কোনো এক অদৃশ্য ধাক্কায় নৌকোটি মাঝ নদীতে উল্টে গেল। রাব্বি আর মামা কোনো মতে সাঁতরে সেই হিম শীতল পানি থেকে লাশটি উদ্ধার করে পাড়ে তুললেন। কিন্তু পাড়ে ওঠার পর তারা যা দেখলেন, তাতে তাদের আত্মা কেঁপে উঠল। ভিজে একাকার অবস্থায় পাড়ে ওঠার পর বৃদ্ধ মাঝি এক বিভৎস সতর্কবাণী দিলেন। তিনি বললেন, বাবা, এই লাশটিকে নেওয়ার জন্য পিশাচ জিনগুলো চারপাশ থেকে ঘিরে ধরেছে। ওরা লাশের মাংসের লোভে পাগল হয়ে উঠেছে। যত দ্রুত পারো দাফন করো। রাব্বির মামা আর রবিন অনেক কষ্টে একটি ভ্যান জোগাড় করলেন।
লাশটি যখন ভ্যানে তোলা হলো মনে হলো সেটি যেন পাথরের চেয়েও ভারী হয়ে গেছে। ভ্যান চালক ঘামতে শুরু করলেন, কারণ মনে হচ্ছিল ভ্যানের উপর লাশের পাশাপাশি আরও অন্তত 10-12 জন অদৃশ্য মানুষ বসে আছে। নির্জন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চারদিকের বাঁশঝাড়গুলো নুইয়ে পড়তে লাগল। রবিন হঠাৎ চিৎকার করে উঠল। রাব্বির মামা পিছনে তাকিয়ে দেখলেন কাফনে মোড়ানো সেই লাশটি এবার কেবল উঠে বসেনি, বরং তার হাতগুলো দিয়ে ভ্যানের পাটাতন খামচে ধরেছে, এবং সাদা কাপড়ের ভেতর থেকে এক পৈশাচিক গোঙানির শব্দ আসছে। ভয়ে ভ্যান চালক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে দৌড় দিলেন। মামা আর রবিনও প্রাণের ভয়ে সামনে থাকা বসতবাড়ির দিকে চিৎকার করতে করতে ছুটলেন। গ্রামের মানুষ লাঠি সোঁটা টর্চ নিয়ে বেরিয়ে এলো। সবাই মিলে যখন ভ্যানটির কাছে ফিরে গেলেন তখন সেখানে যে দৃশ্য তারা দেখলেন তা দেখে উপস্থিত সবার হাড় হিম হয়ে গেল। দেখা গেল কাফনটি ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। লাশটির মাথা থেকে কোমর পর্যন্ত কোনো হিংস্র প্রাণী এমনভাবে খুবলে খেয়েছে যে ভেতরকার হাড়গোড় বেরিয়ে এসেছে। সেই পচা লাশের ওপর থেকে এক অমানুষিক দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। গ্রামবাসী আর দেরি না করে সেই রাতেই সেই আধ খাওয়া বিভৎস লাশটিকে গ্রামের এক কোণে দাফন করে দিলেন। রাব্বির মামা আজও সেই রাতের কথা ভাবলে শিউরে ওঠেন। সেই সবুজ আলো আর পিশাচদের সেই অতৃপ্ত ক্ষুধার কথা আজও তার কানে ভাসে। এই গল্পের পরের অংশ আপনার মনের ভেতর আতঙ্ক তৈরি করবে। আপনি কোথায় বসে শুনছেন, কেমন ভয় পাচ্ছেন জানাতে ভুলবেন না। নতুন দর্শক হলে এখনই সাবস্ক্রাইব বা ফলো করুন। গল্পটি শুরু হয় এক শিক্ষিত ও আধুনিক দম্পতিকে নিয়ে। ওই নারী তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষ করে ফিরতে ফিরতে তাদের বেশ রাত হয়ে গিয়েছিল। গ্রামের নির্জন রাস্তা দিয়ে ভ্যানে করে ফেরার সময় পথে একটি ছোট বাজার পড়ে। সেখানে ওই নারী তার স্বামীকে অনুরোধ করেন কিছু শুটকি মাছ কেনার জন্য। ভ্যানচালক অভিজ্ঞ ছিল। সে তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, মাইজি, এত রাতে শুটকি মাছ নেবেন না, সাথে কোনো গর্ভবতী নারী থাকলে গভীর রাতে এই কড়া গন্ধের টানে অশুভ কিছু পিছু নিতে পারে। কিন্তু শিক্ষিত দম্পতি এসব কুসংস্কার বলে উড়িয়ে দিলেন। তারা বেশ কিছু শুটকি মাছ কিনে বাসায় ফিরলেন। বাসায় ফেরার পর থেকেই শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। গভীর রাতে স্বামীর ঘুম ভেঙে গেল এক তীক্ষ্ণ শব্দে। মনে হচ্ছিল কেন একজন তাদের ড্রেসিং টেবিলের আয়নায় ধারালো নখ দিয়ে অনবরত আঁচড় কাটছে, অথচ ঘরে তারা দুজন ছাড়া আর কেউ নেই। তিনি যখন আয়নার দিকে তাকালেন, আবছা অন্ধকারে দেখলেন আয়নার ভেতরেই একটি বিভৎস ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আয়নার ভেতরের সেই অবয়বটি হঠাৎ এক পৈশাচিক হাসি দিল, যা দেখে তার কলিজা শুকিয়ে গেল। ভয়ে লাইট জ্বালাতেই দেখলেন ঘরে সব স্বাভাবিক, কিন্তু বাতাসের মধ্যে কেন যেন পচা মাংসের একটা উৎকট গন্ধ ভাসছে। পরের রাতগুলোতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ করেই পুরো রুম জুড়ে ভাজা শুটকির এক তীব্র ও উৎকট গন্ধে ভরে যায়। একদিন গভীর রাতে স্বামী শুনতে পেলেন রান্নাঘর থেকে মচমচ শব্দ আসছে। ভয়ে ভয়ে গিয়ে দেখলেন শুটকির বয়ম খোলা এবং মেঝেতে কয়েকটা শুটকির মাথা পড়ে আছে। মনে হচ্ছিল কেউ একজন মাছের শরীরের সব অংশ ছিঁড়ে খেয়ে শুধু মাথাগুলো ফেলে রেখেছে। অদ্ভুত ব্যাপার হলো বাসার দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ ছিল। স্ত্রী স্বপ্ন দেখতে শুরু করলেন যে তিনি এক জনমানবহীন বিশাল ধূসর বালুচরে দাঁড়িয়ে আছেন এবং তার সামনে কয়েক হাজার শুটকি স্তূপ করে রাখা। এর মধ্যে থেকেই এক দীর্ঘকায় কঙ্কালসার পিশাচ বেরিয়ে এলো। পিশাচটি তার খুব কাছে এসে কান ফাটানো এক ঘড়ঘড়ে গলায় বলল, আমি যেভাবে মাথাগুলো মচমচে করে ছিঁড়ে খেয়েছি, তোর পেটের সন্তানকেও ঠিক সেভাবে ছিঁড়ে খাবো। ভয়ে চিৎকার করে ওই নারী ঘুম ভেঙে গেল। পরদিন সকালে এক অবিশ্বাস্য ও লোমহর্ষক ঘটনা ঘটল। সাধারণত গর্ভবতী নারীরা সন্তানের নড়াচড়া অনুভব করেন, কিন্তু ওই নারী অনুভব করলেন তার পেটের ভেতর সন্তানটি যেন প্রচণ্ড যন্ত্রণায় হাত পা ছুঁড়ছে। মনে হচ্ছিল কেউ তার গলা টিপে ধরে আছে।
ব্যথায় চিৎকার করে তিনি মেঝেতে পড়ে গেলেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে যা দেখলেন তাতে তাদেরও কথা বন্ধ হয়ে গেল। আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা গেল গর্ভস্থ শিশুটির গলায় স্পষ্ট নখের 5টি গভীর ক্ষত চিহ্ন এবং শিশুটি মারা গেছে। ডাক্তাররা কিছুতেই ব্যাখ্যা করতে পারলেন না যে গর্ভাশয়ের ভেতরে থাকা শিশুর শরীরে বাইরের নখের আঘাত কিভাবে সম্ভব। প্রথম সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই ওই নারী যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলেন, পরিবার থেকে তাকে কড়া পাহারায় গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেই পিশাচের ক্ষুধা মেটেনি। একদিন রাত 2টোর দিকে তিনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য খাট থেকে নামলেন, হঠাৎ অনুভব করলেন পুরো ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এক তপ্ত বাতাসের ঝাপটা তার কানে কানে ফিসফিস করে বলে উঠল, তোর কি ধারণা এবার তুই ওকে বাঁচাতে পারবি? সাথে সাথে এক অদৃশ্য ধাক্কায় তিনি ছিটকে গিয়ে দেয়ালে আছাড় খেলেন। দ্বিতীয়বারও তার গর্ভপাত হয়ে গেল। পরপর 2বার সন্তান হারানোর পর তারা এক আধ্যাত্মিক সাধকের শরণাপন্ন হলেন। সেই সাধক ধ্যানে বসে যা দেখলেন তাতে তিনি শিউরে উঠলেন। তিনি জানালেন, সেই রাতে কেনা শুটকির গন্ধের টানে এক অতৃপ্ত রক্তপিশাচ জিন তাদের পিছু নিয়েছে। এই জিনটি গর্ভস্থ শিশুদের প্রাণ ও রক্ত আহরণ করে তার শক্তি বৃদ্ধি করে। সাধক বাড়িটি আধ্যাত্মিকভাবে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলেন এবং স্ত্রীকে পবিত্র তাবিজ দিলেন। কিন্তু নিয়তি ছিল আরও নিষ্ঠুর। তৃতীয়বার যখন তিনি 8 মাসের গর্ভবতী, একদিন সন্ধ্যায় অজান্তেই উঠানে পা রাখা মাত্র একটি কুচকুচে কালো বিড়াল তার পায়ের নিচ দিয়ে বিদ্যুৎ বেগে দৌড়ে গেল। বিড়ালের শরীরটি ছিল অস্বাভাবিক পিচ্ছিল ও ঠান্ডা। তিনি টাল সামলাতে না পেরে উপুড় হয়ে পড়ে গেলেন। এবারও যখন হাসপাতালে নেওয়া হলো, দেখা গেল মৃত শিশুটির সারা শরীরে শুটকির মতো শুকিয়ে যাওয়া চামড়া এবং রক্তশূন্য ফ্যাকাশে দেহ। ডাক্তাররা জানিয়ে দিলেন, জরায়ুর অকাল ক্ষতির কারণে তিনি আর কোনোদিন মা হতে পারবেন না। সেই শিক্ষিত দম্পতি এখন একটি এতিম শিশুকে দত্তক নিয়েছেন। কিন্তু আজও অমাবস্যার রাতে ঘরের কোণ থেকে সেই শুটকি ভাজার গন্ধ আর পৈশাচিক হাসির শব্দ তানিয়াকে মনে করিয়ে দেয় সেই পিশাচটি এখনও কোথাও ওত পেতে আছে। এই গল্পের পরের অংশ আপনার মনের ভেতর আতঙ্ক তৈরি করবে। আপনি কোথায় বসে শুনছেন, কেমন ভয় পাচ্ছেন জানাতে ভুলবেন না। নতুন দর্শক হলে এখনই সাবস্ক্রাইব বা ফলো করুন। ঘটনাটি 1980 বা 81 সালের দিকের। এক নিঝুম গ্রামের মেঠো পথ, যার এক পাশে গভীর এক খাল আর অন্য পাশে মাইলের পর মাইল বিস্তৃত ধানের জমি। গল্পের প্রধান চরিত্র তখন হাই স্কুলে পড়তেন। একদিন বন্ধুদের সাথে স্কুল মাঠে দীর্ঘক্ষণ ক্রিকেট খেলে যখন তিনি সাইকেল নিয়ে বাড়ির পথ ধরলেন, তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। আকাশ ছিল মেঘলা, তাই ঘুটঘুটে অন্ধকারে খালের ধারের রাস্তাটি এক বিভীষিকাময় রূপ ধারণ করেছিল। বাজার থেকে ফেরার পথে প্রথম কালভার্টটি পার হতেই তিনি অনুভব করলেন তার সাইকেলটি হঠাৎ খুব ভারী হয়ে গেছে। মনে হচ্ছে পেছনে কেউ বিশাল ওজনের কোনো বস্তা নিয়ে চেপে বসেছে। তিনি যত জোরে প্যাডেল মারছেন, সাইকেল তত স্লো হয়ে যাচ্ছে। ভয়ে বুক কাঁপতে শুরু করল তার। তিনি সাইকেল থামিয়ে পেছনে তাকালেন, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলেন না। অথচ সাইকেলে উঠলেই সেই অদৃশ্য ভার আবার ফিরে আসছিল। পরের কালভার্টটি পার হওয়ার সময় হঠাৎ তিনি দেখলেন কুচকুচে কালো একটি ছাগল রাস্তার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ছাগলটির চোখ দুটো অন্ধকারের মাঝেও অস্বাভাবিকভাবে লাল হয়ে জ্বলছে। তিনি ভাবলেন কোনো প্রতিবেশীর ছাগল হয়তো পথ হারিয়েছে। তিনি ছাগলটিকে তাড়িয়ে সামনে নিয়ে যেতে চাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, ছাগলটি এক চুলও নড়ছে না। তিনি সাইকেলে চেপে যেই ছাগলটিকে অতিক্রম করতে চাইলেন, অমনি শান্ত ছাগলটি এক ভয়াবহ হিংস্র রূপ ধারণ করল। সেটি অমানুষিক শক্তিতে তার সাইকেলে এমন এক গুঁতো মারল যে তিনি সাইকেল সহ ছিটকে গিয়ে বরফ শীতল খালের পানিতে পড়ে গেলেন। যখন তিনি তীরে উঠলেন, দেখলেন সেই কালো ছাগলটি কোথাও নেই। কেবল বাতাসে এক কুৎসিত হাসির প্রতিধ্বনি ভাসছে।
সেই রাতে ভিজে একাকার হয়ে বাড়ি ফেরার পর থেকে ওই ছাত্রের বাড়িতে শুরু হলো অশুভ সব উপদ্রব। তার এক কাকিমা ছিলেন, যার মাত্র 4 মাস বয়সী একটি ফুটফুটে সন্তান ছিল। বাড়ির ঠিক পেছনেই ছিল বিশাল এক বাঁশঝাড়, আর তার কোল ঘেঁষে এক প্রাচীন তেঁতুল গাছ। মাঝরাতে বাড়ির সবাই এক হাড় কাঁপানো আওয়াজে জেগে উঠতেন। মনে হতো সারা গ্রামে কোনো বাতাস নেই, কিন্তু কেবল ওই বাঁশঝাড় আর তেঁতুল গাছের উপর দিয়ে এক প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। একদিন গভীর রাতে সেই কাকিমা হারিকেনের মৃদু আলোয় বেবিকে পাশে নিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ এক খসখস শব্দে তার ঘুম ভেঙে গেল। আধো অন্ধকারে তিনি দেখলেন জানালার কাঠের শিক গলিয়ে একটি লোমশ, দীর্ঘকায় এবং কুৎসিত অবয়ব ঘরের ভেতর ঢুকছে। প্রাণীটি দেখতে অনেকটা মানুষের মতো হলেও তার হাত পা ছিল অস্বাভাবিক লম্বা। সেই পিশাচটি ঘরের মেঝেতে ব্যাঙের মতো লাফালাফি করতে করতে খাটের দিকে আসছিল। ভয়ে কাকিমা চিৎকার দিয়ে হারিকেনের আলো বাড়িয়ে দিতেই প্রাণীটি অমানসিক এক হুঙ্কার দিয়ে জানালার শিকগুলো দাঁত দিয়ে মড়মড় করে ভেঙে বাইরে অদৃশ্য হয়ে গেল। বাড়ির সবাই মিলে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা দেখলেন সেই পৈশাচিক ছায়াটি মাঝে মাঝেই বাঁশঝাড়ের মাথা থেকে তেঁতুল গাছের মাথায় এক লাফে চলে যাচ্ছে, ঠিক যেন কোনো পিশাচ খেলা করছে। একদিন সন্ধে কাকিমার রান্নাঘরে কাজ করছিলেন। বেবিটি পাশেই শোয়ানো ছিল। হঠাৎ এক দমকা হাওয়ায় চুলার ছাই উড়ে তার চোখ ঢেকে ফেলল। মুহূর্তের জন্য তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল, আর ঠিক সেই কয়েক সেকেন্ডের মধ্যেই পাশে থাকা শিশুটি অদৃশ্য হয়ে গেল। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেল। সবাই মশাল আর টর্চ নিয়ে খুঁজতে বের হলেন। প্রায় 1 ঘন্টা তন্ন তন্ন করে খোঁজার পর হঠাৎ একজনের টর্চের আলো সেই প্রাচীন তেঁতুল গাছের মগডালের ওপর গিয়ে স্থির হল। সেখানে যা দেখা গেল তা কোনো মানুষের কল্পনাকেও হার মানাবে। দেখা গেল 4 মাসের সেই নিষ্পাপ শিশুটি ডালের ওপর অদ্ভুতভাবে উপুড় হয়ে পড়ে আছে। একজন লোক দ্রুত গাছে উঠে শিশুটিকে নামিয়ে আনল, কিন্তু নিচে আনার পর দেখা গেল শিশুটির দেহটি পাথরখণ্ড বা বরফের মতো শীতল। তার সারা শরীরের রক্ত যেন কেউ সিরিঞ্জ দিয়ে টেনে বের করে নিয়েছে। দেহটি একেবারে ফ্যাকাশে সাদা। শিশুটির চোখ দুটি বিস্ফারিত এবং মুখটি এক অবর্ণনীয় যন্ত্রণায় হাঁ হয়ে আছে। শিশুটি আর বেঁচে ছিল না। এরপর থেকেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পাশের বাড়ির 7 বছরের এক শিশুকেও গভীর রাতে মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যেত, যে পরে জানাল এক কালো কুৎসিত লোক এসে তার হাত ধরে টেনে নিয়ে যেতে চায়। অবশেষে এক শক্তিশালী তান্ত্রিক হুজুরকে আনা হলো। হুজুর সমস্ত ঘটনা শুনে বললেন, এটি একটি বাচ্চা খেকো পিশাচ। খালের ধারের সেই কালো ছাগলটি মূলত এই পিশাচের রূপ ছিল, যা ওই সাইকেল আরোহীর সাথে এই বাড়িতে প্রবেশ করেছে। হুজুরের নির্দেশে সেই তেঁতুল গাছের নিচে একটি কালো খাসি উৎসর্গ করার ব্যবস্থা করা হলো। গভীর রাতে যখন সবাই ঘরের ভেতর থেকে কান পেতে আছে, তখন বাইরে থেকে এক বীভৎস গর্জন এবং হাড় মড়মড় করার শব্দ শোনা গেল। সকালে গিয়ে দেখা গেল খাসিটি মরে পড়ে আছে, কিন্তু তার শরীরে এক ফোঁটা রক্তও অবশিষ্ট নেই। হুজুর বিশেষ দোয়া পড়ে সেই পিশাচটিকে ওই এলাকা থেকে বিতাড়িত করলেন। তান্ত্রিক জানিয়েছিলেন, পিশাচটি হয়তো এই বাড়ি ছেড়েছে, কিন্তু তার রক্ততৃষ্ণা মেটেনি। সে হয়তো অন্য কোনো নির্জন গ্রামে নতুন কোনো শিকারের সন্ধানে ওত পেতে আছে। সেই থেকে আজ অবধি ওই গ্রামের মানুষ সন্ধ্যার পর খালের ধারের রাস্তা দিয়ে একা চলতে সাহস পায় না। আজকের জন্য এতটুকুই, কিন্তু শোনো, যদি এখনো আমাদের চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব বা ফলো না করে থাকো, এখনই করো। না হলে পরবর্তী ভিডিওগুলোতে যা দেখবে তা হয়তো তোমার রাতের ঘুম ছিনিয়ে নেবে। সাবস্ক্রাইব করো, ফলো করো আর আমাদের সঙ্গে থাকো, যদি সাহস থাকে।